প্রিয় ভাই ও বোনেরা, আগামী 15ই আগস্ট আমরা গভীর শ্রদ্ধা, গৌরব ও উৎসাহের সাথে উদযাপন করতে চলেছি ৮০তম স্বাধীনতা দিবস, যা অর্জিত হয়েছে অসংখ্য বীর স্বাধীনতা সংগ্রামীদের রক্ত, ত্যাগ ও আত্মোৎসর্গের বিনিময়ে, যার বহু গৌরবগাথা পক্ষপাত দুষ্ট ইতিহাস চর্চা ও সংকীর্ণ মানসিকতার আড়ালে চাপা পড়ে গেছে। আজ আমরা জানব স্বাধীনতা সংগ্রামের এমনই এক বিস্তৃত অথচ গৌরবোজ্জ্বল অধ্যায়, রেশমি রুমাল আন্দোলন, দ্য সিল্ক লেটার মুভমেন্ট সম্পর্কে। 2013 সালে ভারত সরকারের পক্ষ থেকে যে আন্দোলনের উপর কমেমোরেটিভ পোস্টেজ স্ট্যাম্প জারি করে তৎকালীন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি বলেছিলেন, দ্য স্যাক্রিফাইসেস অফ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড গ্রুপস such as those associated with the Silk Letter movement constitute a glorious chapter of India's history of freedom struggle and need to be acknowledged and appreciated. The stories of a struggle need to be told and retold to the young generation born in a free India and enjoying the fruits of liberty. অর্থাৎ রেশমি রুমাল আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও গোষ্ঠীর আত্মত্যাগ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এটিকে অবশ্যই স্বীকার করতে হবে এবং এর যথাযথ মূল্যায়ন করতে হবে এবং স্বাধীনতার এই কাহিনীগুলো নতুন প্রজন্মের কাছে বারবার তুলে ধরতে হবে, যারা স্বাধীন ভারতে জন্মগ্রহণ করেছে ও স্বাধীনতার ফল ভোগ করছে। কী ছিল এই আন্দোলন? আসুন জেনে নেওয়া যাক সেই অবিস্মরণীয় ইতিহাস। 1857 সালের সিপাহী বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামের ধারাবাহিকতা বজায় রাখতে 1866 খ্রিস্টাব্দে হজরত মাওলানা কাসিম নানুতবি রহমাতুল্লাহ আলিহে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেন। এই মাদ্রাসার প্রথম ছাত্র ছিলেন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলিহে। তিনি 1877 খ্রিস্টাব্দে সামারাতুত তরবিয়াত নামে একটি সংগঠন তৈরি করেন। এই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল দারুল উলুম দেওবন্দের স্নাতকদের নিয়ে দীর্ঘমেয়াদী স্বাধীনতা সংগ্রামের জন্য নিবেদিত প্রাণ কর্মী গড়ে তোলা। সংগঠনটি প্রায় 30 বছর যাবৎ সক্রিয় থাকে, কিন্তু 1880 খ্রিস্টাব্দে মাওলানা কাসিম নানুতবি রহমাতুল্লাহ আলিহের মৃত্যুর পর সংগঠনটি দুর্বল হয়ে পড়ে। ফলে 1909 সালে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলিহে জামিয়াতুল আনসার নামে একটি নতুন সংগঠন প্রতিষ্ঠা করেন। 1913 সালে ব্রিটিশ সরকার জামিয়াতুল আনসারের উপর নিষেধাজ্ঞা জারি করে। জামিয়াতুল আনসারকে নিষিদ্ধ ঘোষণা করার পর ভারতের স্বাধীনতাকামী কর্মীরা নাজারাতুল মাআরিফ নামে একটি নতুন সংগঠনের মাধ্যমে দিল্লিতে পুনরায় সংগঠিত হন। এই সংগঠনের মূল লক্ষ্য ছিল একমাত্র ভারতের স্বাধীনতা অর্জন। মাওলানা মোহাম্মদ আলী জওহর, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি ও শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলিহে এই সংগঠনের অধীনে গোপনে বৈঠক করতেন। এরপর 1914 সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। একদিকে ব্রিটেন ও তার মিত্রশক্তি, আর একদিকে জার্মানি ও তার কেন্দ্রীয় শক্তি। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহে অনুভব করেন যে এটি ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করার উপযুক্ত সময়, কারণ তারা এখন বিশ্বযুদ্ধে লিপ্ত। তিনি একটি সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করেন, যার মূল উদ্দেশ্য ছিল বিদেশি শক্তির সহযোগিতায় ব্রিটিশ শাসনের অবসান ঘটানো। এ পরিকল্পনা অনুযায়ী আফগানিস্তান, তুরস্কের উসমানীয় খেলাফত ও জার্মানির সহায়তায় ভারতের বাইরে থেকে ব্রিটিশ শাসিত ভারতের বিভিন্ন সীমান্তে সমন্বিত সামরিক আক্রমণ চালানো হবে। একই সময়ে দেশের অভ্যন্তরে জনগণ সশস্ত্র বিদ্রোহ শুরু করবে। তার বিশ্বাস ছিল ভেতর ও বাইরের এই সমন্বিত অভিযানের মাধ্যমে ব্রিটিশ শাসন উৎখাত করে ভারতের স্বাধীনতা অর্জন করা সম্ভব হবে। এরপর তিনি পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেন। প্রথম পদক্ষেপ হিসেবে মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধিকে আফগানিস্তানে পাঠান। এর উদ্দেশ্য ছিল আফগান সরকারের সমর্থন ও সহযোগিতা অর্জন করা এবং আফগান সীমান্তবর্তী স্বাধীন উপজাতি ও গোষ্ঠীগুলোকে ঐক্যবদ্ধ করে ভারতের স্বাধীনতা সংগ্রামে যুক্ত করা। মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি 1915 সালের 15ই আগস্ট আফগানিস্তানের কাবুলে পৌঁছান। সেখানে তিনি আফগানিস্তানের শাসক আমির হাবিবুল্লাহ খানের সঙ্গে সাক্ষাৎ করে ভারতের স্বাধীনতার পরিকল্পনা তুলে ধরেন এবং তার সমর্থন ও সহযোগিতা লাভ করেন। এরপর তিনি ভারতের প্রথম অস্থায়ী সরকার গঠন করেন। এর প্রেসিডেন্ট হন রাজা মহেন্দ্র প্রতাপ সিং, প্রধানমন্ত্রী হন মাওলানা বরকতুল্লাহ ভূপালী এবং মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি গৃহ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। এই অস্থায়ী সরকারের পক্ষ থেকে রাশিয়া, জাপান ও তুরস্কে কয়েকটি প্রতিনিধি দল পাঠানো হয়েছিল। অন্যদিকে শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলিহে 1915 সালের 9 অক্টোবর
মক্কায় পৌঁছান। সে সময় মক্কা মদিনা উসমানীয় খেলাফতের অধীন ছিল। তিনি সেখানে মক্কার গভর্নর গালিব পাশা, মদিনার গভর্নর বাসরি পাশা এবং উসমানীয় খেলাফতের যুদ্ধমন্ত্রী আনোয়ার পাশার সঙ্গে সাক্ষাৎ করেন। শেখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি ভারতের স্বাধীনতা আন্দোলনের পরিকল্পনা তুলে ধরলে আনোয়ার পাশা পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়ে বলেন, পূর্ণ স্বাধীনতা অর্জিত না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখতে হবে। উসমানীয় খেলাফত ভারতের স্বাধীনতা সংগ্রামে সর্বাত্মক সহযোগিতা করবে। এদিকে মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি উপলব্ধি করেন যে আফগানিস্তানের পরিস্থিতি ও কর্মপরিকল্পনা সম্পর্কে শেখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহিকে অবহিত করা জরুরি। তাই তিনি এক দক্ষ কারিগরকে দিয়ে 3টি বিশেষ রেশমি রুমাল প্রস্তুত করান। এতে আরবি ভাষায় চুক্তির বিবরণ, হামলার সম্ভাব্য তারিখ, আফগান সরকারের সমর্থনের ঘোষণা, আফগান আমির ও তার 3 পুত্রের স্বাক্ষর এবং ভারতের বিভিন্ন স্থানে সশস্ত্র সংগ্রামের পরিকল্পনা লিপিবদ্ধ ছিল। ব্রিটিশ গোয়েন্দাদের চোখ এড়াতে সাধারণ কাগজের পরিবর্তে পাতলা রেশমি কাপড় ব্যবহার করা হয়, কারণ এটি সহজে ভাঁজ করে গোপনে বহন করা যেত। ইতিহাসে এই রেশমি রুমালগুলোর নাম অনুসারেই আন্দোলনটি রেশমি রুমাল আন্দোলন নামে পরিচিতি লাভ করে। রেশমি চিঠিগুলো মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি আব্দুল হক নামক এক বিশ্বস্ত নবমুসলিম সহযোগীর হাতে তুলে দেন। পরিকল্পনা ছিল তিনি এই রেশমের চিঠিগুলো হায়দ্রাবাদের শেখ আব্দুর রহিমের কাছে পৌঁছে দেবেন এবং শেখ আব্দুর রহিম এগুলো বহন করে মক্কায় শেখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহির হাতে হস্তান্তর করবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, পথিমধ্যে বিশ্বাসঘাতকতার কারণে চিঠিগুলো ব্রিটিশ গোয়েন্দাদের হাতে পৌঁছে যায়। ফলে রেশমি রুমাল আন্দোলনের বীর সেনানীদের দীর্ঘদিনের লালিত স্বাধীনতার স্বপ্ন নির্মমভাবে ভেঙে পড়ে। কে করেছিল এই বিশ্বাসঘাতকতা? এ মর্মে মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধির ধারণা ছিল পেশাওয়ারের নবাব রব নওয়াজ খান বিশ্বাসঘাতকতা করেছিল। তবে মাওলানা হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির মতে আফগানিস্তানের শাসক হাবিবুল্লাহ খান ও তার ছেলে ইনায়াতুল্লাহ খানই বিশ্বাসঘাতকতা করেছিল। ফলে রেশমি রুমাল আন্দোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারি শুরু হয়। 1916 সালের ডিসেম্বরে শেখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহিকে হিজাজ থেকে গ্রেফতার করে ভূমধ্যসাগরের দ্বীপ মাল্টায় নির্বাসিত করা হয়। তার সঙ্গে গ্রেফতার হন তার ঘনিষ্ঠ সঙ্গী মাওলানা উজাইর গুল, হাকিম সৈয়দ নুসরাত হুসেন, মাওলানা ওয়াহিদ আহমদ এবং মাওলানা হুসেন আহমদ মাদানী। সেখানে তারা 3 বছর 4 মাস বন্দি জীবন কাটান। অন্যদিকে মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি ও মিয়া মনসুরকে দীর্ঘদিন আত্মগোপন করতে হয়। ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী 222 জন সদস্যকে কারাগারে বন্দী করা হয়েছিল। রেশমি রুমাল আন্দোলন সফলতার মুখ দেখেনি, তবে ইতিহাসে এমন বহু আন্দোলন ছিল যেগুলো তৎক্ষণাৎ সফল হতে পারেনি। কিন্তু প্রতিটি ব্যর্থতাই পরবর্তী সংগ্রামের পথকে আরও সুগম করেছে, জাগিয়েছে নতুন প্রত্যয় ও সংগ্রামের সাহস। একের পর এক সেই ব্যর্থ আন্দোলন, ত্যাগ ও আত্মবলিদানের পথ পেরিয়েই অবশেষে ভারতবর্ষের স্বাধীনতার সূর্যোদয় ঘটেছে। ইতিহাসের পাতায় হয়তো সকলেই সমানভাবে ঠাঁই পায়নি, তবে জাতির স্বাধীনতার ইতিহাসে তাদের অবদান চিরকাল অম্লান থাকবে।